আসসালামু আলাইকুম দর্শক, গতকাল আমি ঢাকার বাইরে ছিলাম, যার জন্য খবরাখবর কোনো একটা কাজের কারণে কোনো খবরাখবর নিতে পারিনি। কিন্তু রাত্রিবেলা যখন বাসায় ফিরলাম তখন টিভিতে একটা খবর দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল, যেটা কুমিল্লা ১৪ গ্রামে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তাকে গলার জুতার মালা পরিয়েছে। তো এখন টিভিতে যতটুকু সিন দেখতে পারলাম তাতে আমি একটা জিনিস দেখলাম যে কোটটাই পরা এক ভদ্রলোক জুতার মালাটি ওনার গলায় পরিয়েছেন, পাশে অন্য একজন দাঁড়ানো ছিল। তো এখন আমি যেটা মনে করি, জুতার মালাটা ওনাকে পরিয়েছেন, কিন্তু জুতার মালাটা বহন কিন্তু ওই ভদ্রলোকই আগে করছেন। আমি ওনাকে ভদ্রলোকই বললাম, জুতার মালাটা উনিই বহন করছেন, তার মানে ওই মুক্তিযোদ্ধাকে পরানোর আগে জুতার মালাটা তিনিই বহন করছেন। সেই হিসেবে ওনার মুক্তিযোদ্ধারা হয়তো ওইভাবে, আমি ওনাকে অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান দেশীয় রাষ্ট্রীয় পরিস্থিতি বা সামাজিক পরিস্থিতির কারণে ওনাকে হয়তো ওইভাবে তাকে তার জন্য মানে কষ্ট লাঘব করে নেন মনের ভিতরে, কারণ এছাড়া তার কিছু করার নেই। বিচার হবে, সরকার থেকে বিচার করবে, সেটা কবে হবে কীভাবে হবে সেটা দেখা পরের কথা। কিন্তু এইভাবে উনি তা আত্মতৃপ্তিটা নিতে পারে যে ওনাকে গলায় পরানোর আগে এইটা ওই মাননীয় ভদ্রলোক নিজে বহন করছেন, কারণ সেটা নিয়ে তো তার সময় লাগছে, জুতাটা মালাটা তৈরি করতে হয়েছে, ওইটা ওখানে বহন করে নিয়ে যাইতে হয়েছে। যাই হোক, এই গেল একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সাহসটা উনি কোথা থেকে পেলেন? আমার কথা এই প্রসঙ্গে, আমরা শেখ হাসিনা সরকার যথেষ্ট খারাপ কাজ করছেন, এর কোনো ভাষায় এটার আর সাপোর্ট করার সুযোগ নেই। কারণ উনি দুর্নীতিমুক্ত দেশ করার কথা বলে যে দুর্নীতি যে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন যেটা কল্পনাতীত। কারণ প্রাক্তন আইজিপি ওনার এলাকার মানুষ, সে যে কী পরিমাণ মানুষের ধন সম্পত্তি দখল করছেন, কীভাবে টাকা পয়সা ইনকাম করে বিভিন্ন রকমের প্রসাদ করে চলছিলেন, এতগুলা ফ্ল্যাট, এমনও শুনছি যে একদিনে 4টে ফ্ল্যাটের দলিল হয়েছে। এইসব উনি যে জানতেন না, এটা কেউ বিশ্বাস করবেন না। তারপরে ওনার ফল উনি পাইছেন, এবং স্বৈরাচার যে এরকমই হয়, সেই গাদ্দাফি বলেন, পশ্চিমা ফারুক বলেন মিশরের, লিবিয়ার গাদ্দাফি, তারপরে হালামলের আসাদ সরকার সিরিয়ার, সবার এরকম হয়। আমাদের দেশে তো ওনার নিজের বেলায় উনি এখন পলাতক। এখন কেউ কেউ সাদ্দাম হোসেনকেও স্বৈরাচার বলেন, স্বৈরশাসক, কিন্তু যে অপবাদ দিয়ে ওনারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, ওনার দেশটা, ওনার সভ্যতা সব ধ্বংস করা হয়েছিল, সেটা অন্য একটা অজুহাতে, এবং ওই সময় এটা আমার মনে বিশ্বাসযোগ্য হয় নাই। কালের পরিক্রমায় দেখা গেল সেটাই সত্য, যে গোয়েন্দা রিপোর্ট ভুল ছিল, যা খবর হয়ে গেছে, ওটা তার ফেরত আসার সুযোগ নেই। এখন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথাই বলি, ওনার মুখের কারণে, ওনার মুখে এক বলে কাজে আর এক। কারণ হলমার্ক কেলেঙ্কারি যখন প্রথম আসলো, 1000 কোটি টাকার দুর্নীতি, এই চমক লাগার মতো খবর মনে হয় বাংলাদেশে ওইটাই প্রথম। তো এটা যখন ওনার আমলে ঘটছে, তখন তো খালেদা জিয়ার ওই যে সামান্য টাকার মামলা, ওটা তো আর গুরুত্ব থাকে না। উনি যদি প্রতিহিংসা না হতেন, তাহলে ওই সময় ওনার ক্ষমতা বলে অথবা কোর্টকে
যেভাবে মানে এই কেসটা ডিসমিস করা যায় তার একটা ব্যবস্থা নিতেন, কারণ ওই কেসের তখন গুরুত্বই নিয়ে গেছিলেন। যেখানে একটা সাধারণ লোক 3,000-4,000 কোটি টাকা কেলেঙ্কারি করে, আর সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী তার 2-3 কোটি টাকা, যেটা উনি নিজে আত্মসাৎ করেন নাই, শুধুমাত্র ব্যাংকিং প্রসেসের কারণে এই অবস্থাটা হয়েছে। যাই হোক, সেটা ভিন্ন কথা। এই যে এই মুক্তিযোদ্ধার কথাটাই আসি, যে মুক্তিযুদ্ধের এই যে অপমান করা, এই সাহসটা কোথা থেকে আসে? হাসিনার ভুলের কারণে তার 2-3 দফা 8 সালের 2008-এর নির্বাচনের কথা আমি বলবো না, 14, 18 এবং 24 তিনটে নির্বাচন, এটা আওয়ামী লীগ যে কঠোর আওয়ামী লীগ, তারাও স্বীকার করুন না করুন, তাদের কাছে এটা বিশ্বাসযোগ্য নির্বাচন হয় নাই। এবং উনি শরিক দলদের সাথে 2024 সালের নির্বাচন তো একেবারে সিরিয়াস অবস্থা, শরিক দলকে ছাড় দেন নাই, অথচ তারা ওনার জন্য এখন পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ জেল খাটছেন। এখন কথা হলো, মুখের কথার কারণে কিন্তু অনেক অঘটন ঘটে। যেমন ওনার মুখের এক কথায়, সেই চায়না থেকে যখন তাড়াহুড়ো করে আসছিলেন, ওনার মাথার ভিতরে যে কথা কিলবিল করছিল, সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি সেই উত্তরটা গুছিয়ে না দিয়ে এমন এক উত্তর দিয়ে বসলেন, সেই রাত্রেই ওনার ওইটা একটা স্লোগানে পরিণত হয়ে গেল। মুখের কথার কারণে সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন, তাদের প্রশ্নের উত্তরটা তো যার কাছে করে সে যথাযথভাবে দেওয়া উচিত। যেমন আমাদের লতিফ সিদ্দিকী এক সাংবাদিকের এক প্রশ্নের উত্তর দিয়া, তার আওয়ামী লীগের এত বরিষ্ঠ একজন নেতা, তার ক্ষমতা গেল এবং সে দল থেকে বহিষ্কার হইলেন। খালেদা জিয়া তিনি এরকম ভুল করছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা যেভাবেই হোক, সেই সরকারি তরফ থেকে ভেন্যু পরিবর্তন করে দেওয়া বা ওই রকম একটা মেসাকর অবস্থা ঠেকাইতে না পারা, সেটা যেভাবেই ঘটছে। কিন্তু তার পরবর্তীতে এই যে সংসদে টুকিটাকি ঠাট্টা মশকরা করা, ভেন্ডি ব্যাগে কিনে নিয়ে যাওয়া, এ জাতীয় কথা বলা, বা ওই ঘটনার পরে আলামত নষ্ট করা, বিচার থানায় মামলা না গ্রহণ করতে না দেওয়া, হাসপাতালে সঠিক চিকিৎসা না হওয়া, এরকম অনেক বিষয়ের কারণে কিন্তু জনগণ কিছুটা হলেও ক্ষুব্ধ হয়েছে এবং তাদের ঘাড়ে এর একটা অভাব চলে গেছে। তাহলে আমাদের প্রধান উপদেষ্টা এখন, উনি প্যারিস ছিলেন, ওনার বক্তব্য হিসাবে ওনাকে ফোন করে আনা হয়েছে। তাহলে কী করলেন? উনি এসে ক্ষমতা গ্রহণ করলেন। ক্ষমতা গ্রহণ করছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী পলায়ন করছেন, তার স্থলে উনি ক্ষমতা গ্রহণ করছেন। তার মানে উনি তো দেশের জনগণের জন্য ক্ষমতা গ্রহণ করছেন। সেখানে তো ওনার পার্শ্ববর্তী দেশের জন্য, সে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন, সেটা ঠিক আছে। এরকম যদি ওনার বেলায় কোনো দিন এরকম ঘটে, হয়তো উনি ওনার পরিস্থিতি বা যেখানে উনি নিরাপদ মনে করবেন সেখানে উনি চাইতে পারেন, এরকম হইতে পারে। কিন্তু সেই দেশটাকে উদ্দেশ্য করে তার কিছু বলার দরকার হয় না। তাহলে উনি ক্ষমতা নেওয়ার পূর্বেই বললেন, সাংবাদিকরা প্রশ্ন করছে, উনি বলে ফেললেন যে তাহলে তো ভারতেরও এরকম হবে। যেহেতু উনি প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন, এই মুহূর্তে তো ওনার এই জাতীয় প্রশ্নের উত্তর ওইভাবে দেওয়া দরকার হয় নাই। তাহলে একটা সিগন্যাল দিয়ে দিলেন যে উনি ভারত বিরোধী। অথচ উনি কিন্তু, আমি মনে করি উনি তাই না, উনি ব্যক্তি হিসেবে সেরকম না। কারণ ওনার কথাবার্তার ভিতরে সহজ হাসি আছে, অট্ট হাসি যারা দেয় তারা খারাপ মানুষ হতে পারে না, কিন্তু একই দিন গেল ওনার সেই হাসি কিন্তু আর নাই। তারপরে এই যে পরবর্তীতে উনি দায়িত্ব গ্রহণ করলেন এবং সাংবাদিকরা বিভিন্ন রকম প্রশ্ন করলেন, বিভিন্ন বিষয় নিয়ে আশায় নিয়ে, মানে প্রতিদিনই নতুন নতুন দিকে ধাবিত হইতেছে। আমার মনে আছে, বা আপনাদের সবারই মনে আছে যে 2001-এর যে সালসা নির্বাচন হয়েছিল,
সেখানে কিন্তু লতিফুর রহমান ক্ষমতা নেওয়ার ওই রাত্রি 13 সচিবকে বদল করছিলেন। তো এক সরকার যখন বিদায় হয়, ক্ষমতা শেষ করে আর এক সরকার আসে, সে কেয়ারটেকার আসুক বা অন্য সরকার আসুক, ওই সন্ধিক্ষণটা কিন্তু খুব খারাপ। তাহলে ওই সময়তে প্রাক্তন যারা ক্ষমতায় ছিলেন তাদের উপর কিছুটা মানুষের ক্ষোভের কারণে কিছু হামলা মামলা হতে পারে। সেই হিসেবে উনি ওই সময় ক্ষমতাটা নিয়ে কিছুটা আইন প্রয়োগকারী সংস্থাকে অ্যালার্ট রাখবেন যাতে দেশে এরকম কিছু না ঘটে। তা না করে উনি ওই রাত্রি 13 সচিবকে বদল করে দিয়া একটা সিগন্যাল দিয়ে দিলেন সবার কাছে, যার জন্য দেশে বড় রকমের একটা ম্যাসাকার বা হাবিয়া বলে এরকম একটা নামে আসলো। আমাদের এই উপদেশটা এরকমের ভুলবশত, এটা আমি ভুলই বলবো, কারণ কিছু কিছু কথা ওইভাবে না বললে একটা রং সিগন্যাল লোকের কাছে যাইতো না যে উনি মুক্তিযুদ্ধ বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে উৎসাহিত করতেছেন, যার কারণে এই যে ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটতেছে। এটা কিন্তু এভাবে না হইতে পারত। ওনার সরকারের সাফল্যের প্রধান নিয়ামক হবে বাজার নিয়ন্ত্রণ করা, নিত্যপণ্য মানুষের যেগুলা কমন কতগুলা নিত্যপণ্য এগুলা দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। তাহলেই দেখা যাবে যে ওনার চরম বিরোধীকারীরাও কিন্তু ওনার দীর্ঘস্থায়ী একটা হিসাবে যে সরকার আরও কিছুদিন থাকুক, এইটা হিসাবে। কিন্তু সেটা কিন্তু হইতেছে না। উনি মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নেওয়ার জন্য ওনার উপদেষ্টা মণ্ডল থেকে কেউ বলুক বা বাইরে থেকে বলুক, তাদের পরামর্শে উনি কিছু কিছু ইস্যু যেগুলো এই মুহূর্তে একেবারেই প্রয়োজন নাই এবং কিছু ক্ষেত্রে যেগুলো একেবারে দেশবিরোধী অপ্রাসঙ্গিক, সেই বিষয়গুলো নিয়ে উনি কার্যকলাপ চালাইতেছেন এবং যার জন্য উনি দুর্নাম সংগ্রহ করতেছেন এবং মানুষের সমালোচনা দেশ বিদেশ হইতেছে। আর তার সাথে ভারতের 2 ঘোষ, তরুণ ঘোষ, ময়ূক ঘোষ, 2 দাস, চিন্ময় দাস, মনোজ দাস, আবার আর একজন আছে এই নাম সন্ময় ব্যানার্জি, হুঙ্কার দিয়ে মানুষের শুরু করে কথা। মনে হয় যেন এই এখনই দেশের যুদ্ধ লাগছে। তো এইগুলো তো ওনাদের দেশের তো কোনো সংবাদ একটা দেখি না কখনোই, সম্পূর্ণ বাংলাদেশ নিয়ে। তাদের ইন্ধনে এই যে দিন দিন অবস্থা খারাপ হইতেছে এবং মানুষের ভিতরে হইল হইতেছে। এই সাংবাদিকরা একটা বলেন, আবার বিএনপিরা তো একটা যথেষ্ট শক্তিশালী দল এবং আমি আশা করি আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবেন। সেখানে তো তাদের এই ছাত্ররা এই শীষ দায় আর দৌড় মারি তাদের পিছনে যাইতে হবে তাদের দরকার নেই। তারা তাদের রিজার্ভভাবে তারা থাকুক। বাংলাদেশে এখনও 2টা দলই বড়। সে একটা দল পলাতক অবস্থায় আছে, নির্বাচনে আসলে তারা যে কোনোভাবেই হোক, ভিন্ন নামে হোক, নিজস্ব নামে হোক, আসবে। আর বিএনপি তো আছেই, জামাত তারা তাদের মতো আছে। একটা সংগঠনের দায়ভার তাদের না নিয়া তারা নিজেরা দল হিসেবে থাকুক। সেই রাজাকার, আল শামস, আল বদর এগুলো তো বাহিনী ছিল, এগুলো কোনো সরকারি দল না তো, বা ওনাদের কোনো দল না। তাহলে ওনারা তো জামাত ইসলাম, ওনাদের নীতি নিয়ে ওনাদের সংগঠন চালক, সংগঠনটা এগিয়ে নিয়ে যাক, জনসমর্থন আসবে। ক্ষমতায় চাইতে না পারলেও তারা একটা আসন, সম্মানজনক আসন পাবে। আর বিএনপি হয়তো ক্ষমতা দেওয়ার সম্ভাবনা আছে। তারা এই আমরা আছি, সবার সাথে আছি, বিরাট অংশ আছি, ভারত বিরোধী আছি, এইসব অংশে তাদের অংশগ্রহণ করার দরকার নাই। তারা রিজার্ভ থাকুক। তাদের একটা যথেষ্ট জনসমর্থন তৈরি হয়েছে। জামাতেরও এরকম আমি মনে করি জনসমর্থন আছে। তারা অনর্থক এই যে এই হুজুকে দৌড়ানো ঠিক হবে না। তাহলেই এই দেশটা একটা মোটামুটি শান্তি শৃঙ্খলা পাওয়া আসবে। নয়তো এরকমের এই যে মব চলবে বিভিন্ন জায়গায়, এই মুক্তিযোদ্ধা বিরোধী, আওয়ামী বিরোধী, এরকমই চলতে থাকবে।
অতএব কিছুদিনের জন্য হলেও আমাদের মানুষের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দিকে ফোকাস করতে হবে, এটাই আমি আশা করি। আসসালামু আলাইকুম।